আর জুলাই জুন নয় 2028 থেকে অর্থবছর এপ্রিল থেকে মার্চ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, র‍্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি। সরকারের 6 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়। ফ্যাসিবাদী ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে দেশকে। সরকারের নেয়া নানা পদক্ষেপে জনজীবনে স্বস্তি। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের 2টি বয়লার ঠিক হয়েছে। রাজধানীর পাম্প স্টেশনগুলোতে স্বস্তি। সিএনজি চালিত যানবাহন চালকদের মুখে হাসি। আল কায়দার তৎপরতা নিয়ে সতর্কতা, আমলে নিচ্ছে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবছরই পে স্কেল বাস্তবায়ন, জানালেন অর্থমন্ত্রী। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার, সমালোচনা নাহিদ ইসলামের। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম। র্যাবকে বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠায় অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে নতুন আইনে। এছাড়া দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 2028-29 অর্থ বছরের এপ্রিল থেকে মার্চ সেটি কার্যকর হবে। বাংলাদেশে অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন হিসেব করা হতো এতদিন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মার্চ সময়কে অর্থ বছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শেষ হবে। আগামী 2027-28 অর্থ বছরকে ট্রানজিশনাল অর্থ বছর বিবেচনায় 9 মাসে অর্থ বছর শেষ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন একথা জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ধ্বংসস্তূপ থেকে 6 মাসে দেশকে টেনে তোলার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন মন্ত্রী ও উপদেষ্টারা। তারা বলেন, নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ সামাজিক নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে কাজ চলছে। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতির সংকট কাটাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় সরকারের নানা কাজের খতিয়ান উঠে আসে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। আমি 6 মাস পূর্ণ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের। গেল 180 দিনে নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে কি কি কাজ করেছে সরকার, তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজন করা হয় মতবিনিময় সভার। গত 6 মাসে সরকারের নেয়া নানা কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এ সময় তিনি জানান, 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথাও জানানো হয় মতবিনিময় সভায়। এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে।
সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মন্ত্রী উপদেষ্টারা জানান, নির্বাচিত সরকার হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্র বিনির্মাণ করতে হচ্ছে নতুন করে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। কারণ এই সরকার নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। 1825 দিনের জন্য আমরা ম্যান্ডেট পেয়েছি সরকার জনগণের কাছ থেকে, তার মধ্যে মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো। আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে, যা ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। মব কালচার সেইভাবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। গত 17 বছরে বাপেক্সকে দুর্বল করে ফেলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সরকার চেষ্টা করছে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধানের। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ডিসরাপ্টেড হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল আমাদের, তারা রপ্তানিতে আগ্রহ নাই। অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি, কিন্তু সেখানে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে। এর ফলে জনগণের কিছু কষ্ট হচ্ছে। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা, শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেজন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সরকারের মন্ত্রী উপদেষ্টারা দাবি করেন, গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার চেষ্টা করেছে সরকার। 6,000 কোটি টাকা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি সরকার দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। এই সময়ে প্রান্তিক ও কম আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন পর্যায়ে ভাতা প্রবর্তন ও বাস্তবায়ন করা হয়েছে। দেশব্যাপী নদী ও খাল খনন, পুনর্খননও অব্যাহত রয়েছে। খাতভিত্তিক সহায়তা বাড়িয়ে মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া হয়েছে স্বস্তি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 17 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বেই সরকার গঠিত হয়। ভোটের কালি মোচনের অনেক আগেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। দায়িত্ব নেয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম চলমান রেখেছে। ক্ষুদ্র কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একটা টিমওয়ার্ক রয়েছে, সেই টিমওয়ার্কের ভিত্তিতে আমরা কাজ করছি এবং আমরা ফলো আপ রাখছি যেন কোনোভাবেই দখল এবং দূষণ এর মাধ্যমে আমাদের এই নাগরিক জীবন ক্ষতিগ্রস্ত না হয়।
সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চ শিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, এজ বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। অত্যাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার এখন ঢাকা থেকে 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমা অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্র সীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভারচার্জ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একই সঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল সরবরাহ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সফল করতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে। আগামী 5 বছর জনগণের কল্যাণ অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনটি পড়েননি, তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। রিপোর্টে থাকা সতর্কতার বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এ বছরই পে স্কেল বাস্তবায়ন করা হবে। এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আল কায়েদা ঘাঁটি গড়ার চেষ্টা করছে এমন একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার সচিবালয়ে এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, অনুমান নির্ভর এমন প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। কথা বলেন জনপ্রত্যাশা পূরণে সরকারের অগ্রগতি প্রসঙ্গেও। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গেছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে
হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ বিষয়ে কাজ করছে সরকার। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, চলতি অর্থ বছরে 5টি স্থানীয় নির্বাচন করবে সরকার। ভালো কাজের সুফল মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। সব মিলে আমি বলবো যে খুব একটা সন্তুষ্ট আমরা না, তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠ পর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। বর্ষাকালে ঢাকার জলজট নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, দেশ জুড়ে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থাপনাগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করবে সরকার। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন পর কিছুটা ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর সিএনজি পাম্প স্টেশনগুলোতে। পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, গ্যাসের চাপ বাড়তে থাকায় কমতে শুরু করেছে সিএনজি চালিত গাড়ির অপেক্ষার প্রহর। দ্রুত সমস্যা সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ দেখতে চান সিএনজি যানবাহন চালকরা। এদিকে আজই ঠিক হয়েছে কক্সবাজারের মহেশখালীর আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজির 2টি বয়লার। আগামীকাল আসছে এলএনজির নতুন আরও একটি কার্গো। রিপোর্ট মামুন আবদুল্লাহর। সোমবার সকাল 11টায় রাজধানীর মহাখালীর একটি সিএনজি পাম্প স্টেশনের চিত্র। অন্যদিনের মতো সিএনজি চালিত গাড়ির লাইন থাকলেও তা কিছুটা কম। গ্যাস পেতে আগের তুলনায় সময় কিছুটা কমায় স্বস্তি গ্রাহকদের। গতকালকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগছিল, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে। সিরিয়াল ধরে দাঁড়ায় থাকার লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এরপরে আমরা 340 টাকা বা 50 টাকা গ্যাস কমে যায়, গ্যাস পাই 100-150 টাকা। অন্য দিনের তুলনায় এখনো কেবল লাগাইলাম, এখন কয় টাকার পাবো না পাবো কেমনি কম। আজকে তো একটু তাড়াতাড়ি আইছে, আর অন্য দিন তো 4 ঘন্টা 5 ঘন্টা করে লাগছে গ্যাস নিতে। কালকে একটা দিন মনে করেন কি 200 টাকা নিয়ে গেছি, তাহলে 3টা পোলা পান, একটা মায়া, একটা পোলা আর একটা ছোট মায়া, এতে বাজার করতে আমার লাগে মনে করেন 700-800। গ্যাসের চাপ বেশি থাকায় খুশি পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও। জানান, অন্যদিন যেখানে গ্যাসের চাপ সর্বোচ্চ 80 PSI থাকতো, এখন সেটি কখনো কখনো 150 ছাড়িয়ে যাচ্ছে। এতে কমেছে ভোগান্তি। আজকে ডিউটিতে আমার 7টায় আরম্ভ করছি, তখন দেখা গেছে আমি 190-200-210 দূরে পেয়েছিলাম, এখন কিছুটা কমছে। আর এই দুর্যোগের সময় আসলে হুদা 40-50 প্রেসারে স্টার্ট করতাম, দেখা গেছে এবারে যে 80 তুরি উঠতো। আজকে দেখলাম যে গ্যাসের প্রেশার মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ওরা 4 লাইনে সবগুলা লাইনে গ্যাস দিচ্ছে, বুঝতে পারলাম ক্যাপাসিটি বাড়ছে। তো এখানে মেকানিক্যাল ডিলেটা কম হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে বলে আশা স্টেশন কর্তৃপক্ষের। আজকে সকাল থেকেই প্রেশার মোটামুটি ভালো, কাস্টমার নিয়ে সন্তুষ্ট, আর আমরাও দিয়ে অনেকটা খুশি। এর আগে যে অবস্থা ছিল তাতে দেখা যায় অনেক কাস্টমার আইসা আমাদের স্টাফদের সাথে হাতাহাতি শুরু করে দিত। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গত 21 জুলাই হঠাৎ কমে যায় গ্যাসের সরবরাহ। দৈনিক 3800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয় ঘাটতি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে সাংবাদিকের চোখের জুলাই শীর্ষক আয়োজনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে ন্যায্য দাবিতে তাদের আন্দোলন এমন মন্তব্য করে সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গুরুত্বপূর্ণ কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় গণমাধ্যম সংস্কারের দাবি অনেকটা আড়ালে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও সরকার গঠনের 6 মাসে দেশে গণতান্ত্রিক ও বাক স্বাধীনতা ফিরে এসেছে বলছে এবি পার্টি। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে দলের প্রতিক্রিয়া জানাতে সোমবার সংবাদ সম্মেলনে একথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আরও জানান, সরকার প্রধানের নানাবিধ সংস্কারের মন মানসিকতা থাকলেও নেতাকর্মীদের মধ্যে তা পরিলক্ষিত হচ্ছে না। দেশের সংকটকালে সব দলকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি নিজেদের দেয়া 31 দফার মধ্যে 11টি দফা লঙ্ঘন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে আমাদের দেশে আমরা এখন সরকারের বিপক্ষে কথা বলতে পারছি। আপনারা জানেন, ডক্টর ইউনূসের আমলে যমুনা শতবার ঘেরাও হয়েছে। প্রফেসর ইউনূসকে প্রকাশ্যে বিশ্ব বাটপার ডাকা হয়েছে। আজকেও টেলিভিশন সব জায়গায় আমরা সরকারের সমালোচনা করতে পারছি, তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করতে পারছি। এই গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতা ফিরে এসেছে, এটা বিরাট অর্জন আমাদের জুলাইয়ের। ভারতে অবস্থানরত শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন তা এখনও বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সকালে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এমনটা জানিয়ে আরও বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ঘটনার কোনো সম্পর্ক নেই। এদিকে জুলাই অভ্যুত্থানে ভূমিকা ও হতাহতের ঘটনায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এসব অপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে কাগজটি তারা বলেছে, সেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কী স্ট্যাটাসে ওখানে আছেন, এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কী অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। আনি বলেন, তিস্তা প্রকল্প একটি চ্যালেঞ্জিং প্রকল্প, এর সাথে ভারতের স্বার্থ জড়িত, তাই এ বিষয়ে ভারতকেও চিন্তা করার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একসময় তিস্তা পাড়ের মানুষের গোলা ভরা ধান থাকলেও এখন শুধু হাহাকার। দ্রুত সময়ে সরকার দৃশ্যমান কাজ শুরু করবে বলে আশাবাদী তিনি। গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। সেই তিস্তা পাড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা জনপ্রতিনিধি,
আমরা রাজনীতিবিদ, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই, তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। একটা সমন্বিত সমাধান আমাদের দরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া অপরাজেয়, মৃত্যুবরণ করলেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাননি। মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোক প্রাপ্তির দীপশিক্ষা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সোমবার রাজধানীর নীলক্ষেতে ICMBA অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হন না, এমন মানুষ ক্ষণ জন্মা, এরা শতাব্দীতে 2-1 জন জন্মায়। বেগম খালেদা জিয়া তেমনই একজন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে সবসময় দেশের মানুষের পাশে ছিলেন। সরকার প্রধান হিসেবে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন রিজভী। বলেন, নিপীড়নের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় বেগম জিয়াকে দেখেই তা শেখা যায়। তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সবকিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে কাঠামোগত রূপ দিয়েছিলেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ CBS আয়োজিত বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরও বলেন, পতিত আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের কারণেই জাতীয়তাবাদী শক্তির কাছে বারবার পরাজিত হয়েছে। দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে গেছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা ও শক্তিকে সুপ্রতিষ্ঠিত করে চলেছেন। মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালির পরিচয়ের যে রক্তাক্ত ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কাঠামোবদ্ধ করেছেন। ধর্ম এবং নৃতাত্ত্বিক পরিচয়ের বদলে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি প্রবর্তন করেছেন। এবং আজও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের এই জাতীয় পরিচয় হচ্ছে আমাদের একমাত্র সমাধান, আমাদের একমাত্র পরিচয় এবং আমাদের একমাত্র সংহতি। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, সুন্দর পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশ দূষণ ও নিরাপত্তাজনিত নানা কারণে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষায় আসতে আগ্রহী হচ্ছে না। এ সময় তিনি পরিসংখ্যান নিয়ে কাজ করার সংস্থাগুলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্য নিয়ে কাজ করার জরিপ করার আহ্বান জানান। আরও জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে PhD প্রোগ্রাম চালুর কথা ভাবছে সরকার। এ সময় শিক্ষা খাতে সকল স্টক হোল্ডারদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়, এটা আগামী 2-1 ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে। প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটাকেও আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারপরে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা শুরু করেছি। তারপরে আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে। বিকজ অফ দ্য জব, এই অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল ইসলাম বলেছেন, সরকারকে শুধু অর্থ যোগান দেয় না তার অধিদপ্তর। আইন প্রয়োগ করে শুধু জরিমানা নয়, বরং বাজার বিশ্লেষণ করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি আর ফরিয়াদের কারণে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সংস্থাটির মহাপরিচালক বলেন, বাজার ব্যবস্থাপনার প্রতিটি খাতের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে বাজার নিয়ন্ত্রণে তিনি নিজেই বাজার তদারকিতে মাঠে নামবেন। তিনি বলেন, গণজরিমানা আদায় নয়, বরং প্রতিটি সেক্টরের মাঝে সম্পর্ক উন্নয়ন করে বাজারে সাপ্লাই চেইন নিশ্চিত করতে চায় ভোক্তা অধিকার। বাজার স্থিতিশীলতা যেটা আপনারা বলছেন, দ্রব্যমূল্যের দাম একবার ফ্লাকচুয়েট হচ্ছে, আমদানির উপর নির্ভর করছে, বাজারের সাপ্লাই চেইন একটা বিষয় আছে। তো অতি মুনাফা আমরা কখনই করতে চাই না, আবার গুটি করে আছেন যারা করতেও চাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আইন যে ট্রান্সপোর্টে আমার চাঁদাবাজি বন্ধ করতে হবে, সবাই একসাথে কাজ করতে হবে, এটা সামাজিক আন্দোলনে নিতে হবে, আমার এখানে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে গাড়ি চালক সজীব হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। অন্য 2 জন পলাতক। 2021 সালের 27 অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্ব পাশে কৃষি জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গাড়ি চালক সজীবের বলে শনাক্ত করা হয়। 2021 সালের 17 অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। 27 অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ 3 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। 2023 সালের 11 অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এদিকে নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ অনেক, মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান ও বাবু ওরফে চান্দি বাবু। বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করে জাল সনদ তৈরির সাথে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। পুলিশের চট্টগ্রাম জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানিয়েছেন, বিদেশগামী এক ব্যক্তির অভিযোগ তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পান তারা। দ্রুত ও সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে 1,20,000 টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি সনদ তৈরি করা হয়। সনদটি বিশ্বাসযোগ্য করতে প্রকৃত কিউআর কোডের আদলে নকল কিউআর কোড এবং একটি নকল ওয়েবসাইট তৈরি করে চক্রটি। যাচাইয়ের পর সনদটি জাল হিসেবে শনাক্ত হয়। পরে অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। চক্রের বাকি সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে। দিনের আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির ও তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন ফারুকী ও অন্যান্য নেতারা। গণ অভ্যুত্থানে আহত ও শহীদ 40 পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার ফরহাদ হালিম ডোনার। এ সময় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ কাইয়ুমের মানবিক নানা উদ্যোগ তুলে ধরে বলেন, সংকটের সময়ে বিএনপি নেতারা সবসময় মানুষের পাশে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা হয়েছে খাগড়াছড়িতে। আয়োজনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। উপস্থিত ছিলেন DGFI এর ডেট কমান্ডার কর্নেল মাহফুজ উল বারী, পুলিশ সুপার মোর্তজা আলী খান সহ সংশ্লিষ্টরা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বার্ষিক উন্নয়ন সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক KM মুনিরুল আলম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন IBF কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার সহ সংশ্লিষ্টরা।
সার্কেল নামে নতুন পরিচয়ে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড সার্কেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা উপস্থিত ছিলেন। ব্র্যান্ডের নাম বদলালেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেন তিনি। পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনধারার কথা মাথায় রেখে সার্কেল তৈরি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আর জুলাই জুন নয়, 2028 থেকে অর্থবছর এপ্রিল থেকে মার্চ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, র্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি। সরকারের 6 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়, ফ্যাসিবাদী ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে দেশকে, সরকারের নেয়া নানা পদক্ষেপে জনজীবনে স্বস্তি। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের 2টি বয়লার ঠিক হয়েছে, রাজস্থানের পাম্প স্টেশনগুলোতে স্বস্তি, সিএনজি চালিত যানবাহন চালকদের মুখে হাসি। আল কায়েদার তৎপরতা নিয়ে সতর্কতা আমলে নিচ্ছে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বছরই পে স্কেল বাস্তবায়ন জানালেন অর্থমন্ত্রী। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার, সমালোচনা নাহিদ ইসলামের। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ, শুভরাত্রি।